হ্যালো স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। তো আজকে যেই পোর্শনটা পড়াবো সেটা হলো আলো, অর্থাৎ লাইট। তো এই আলো অধ্যায় নিয়ে অনেকেই প্রচণ্ড পরিমাণে ভয় পায়। সে অঙ্ক করতে হোক বা থিওরি বুঝতে হোক বা সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করতে হোক বা ডায়াগ্রাম আঁকতে হোক, প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় প্লাস অঙ্ক করে উঠতেও পারে না। বাট তোমাদেরকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমাদের আলো নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। একদম সহজ সরল ভাষায়, তোমাদের ভাষায় আমি তোমাদেরকে শেখাবো। তো শুরু করা যাক নিউ চ্যাপ্টার। ফার্স্ট কি জানতে হবে যে আলো কি জিনিস। তো আলো ব্যাপারটা যখনই শুনি অনেকেই মাথার মধ্যে ফার্স্ট একটা গান মনে চলে পড়ে যায় বা গান মাথার মধ্যে চলে আসে। গানটা কি? বেশি করে মেয়েদের মধ্যে যে আলো আমার আলো আলো কিন্তু আলটিমেটলি আলো মানে কিন্তু এই গানটা না। তো আলো কি বা আলো কি করে? তো ফার্স্ট বলি যে আলো কি করতে সাহায্য করে। দেখো, যখন লাইটটা আমি অন করে আছি প্রত্যেকে আমি দেখতে পাচ্ছ, বাট আমি এখন করবো কি, লাইটটা অফ করে দেবো। অফ করি। তো আশা করি এই মুহূর্তে কেউ আমায় দেখতে পাচ্ছ না, বাট যখন আলোটা অন করলাম সেই মুহূর্তে প্রত্যেকে আমায় দেখতে পাচ্ছ। এর অর্থ কি? এর অর্থ হলো যে আলো কোনো একটা বস্তু থেকে নির্গত হয়ে যখন মানুষের চোখের মধ্যে পৌঁছায় তখন সেই বস্তুকে আমরা দেখতে পাই। অর্থাৎ এখন কি হয়েছে, লাইট থেকে আলো নির্গত হয়েছে, বডির মধ্যে এসে পড়েছে, সেখান থেকে পুনরায় ফিরে গিয়ে তোমাদের চোখের মধ্যে পৌঁছাতে পারছে, তাই কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তা আলো কি করে? আলো কোনো বস্তু থেকে বা কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। আর সেই বস্তুকে তখনই আমরা দেখতে পাবো যখন সেই বস্তু থেকে আলো নির্গত হয়ে চোখের মধ্যে পৌঁছাতে পারবে। আর সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরলাম তুমি এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি উপরের দিকে এখন তাকিয়েছো, দেখলে কি খুব সুন্দর চাঁদরা এখন রয়েছে। তো চাঁদরা তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ। সেই মুহূর্তে যখন এরকম করে দেখছি আমরা, পেছনে কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা? পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ পেছনে যেই বস্তুটা রয়েছে সেখান থেকে আলো নির্গত হলেও ওটা চোখের মধ্যে পৌঁছাতে পারছে না, তো ওকে আমরা দেখতে পাচ্ছি না। বাট চাঁদ কি, মাঝে চাঁদ আর আমার চোখের মধ্যে কোনো বাধা নেই, পুরোটাই খোলা অবস্থায় রয়েছে, তাই কি খুব সহজে আমরা চাঁদটাকে দেখতে পাচ্ছি। আর একটা ওয়ার্ড মনে রাখবে, আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ। কি রকম তরঙ্গ? আলো যখন ট্রাভেলিং করে থাকে এক জায়গা থেকে অপর জায়গাতে, ওর মধ্যে একটা পার্ট এরকম ভাবে মুভ করে, সেকেন্ড পার্টটা করে কি, সেকেন্ড পার্টটা ঠিক এইরকম ভাবে মুভ করে করে চলে যায়, ঠিক আছে? তার মধ্যে হোয়াইট পার্টটাকে বলতে পারি আমরা তড়িৎ পার্ট, আর এই পার্টটাকে বলা হয় চুম্বক পার্ট। এই আলোকের মধ্যে তড়িৎ আর চুম্বক দুটো পার্ট একসাথে মিলিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেলিং করতে পারে। সবসময় মনে রাখবে, আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেই তরঙ্গটি কোনো বস্তু থেকে নির্গত হওয়ার পর চোখে পৌঁছাতে পারলে তবেই সেই বস্তুটি দৃশ্যমান হয়। আর সিম্পল কোশ্চেন করছি, আচ্ছা বলো তো, আলো আর শব্দের মধ্যে কার গতিবেগ বেশি? কি মনে হচ্ছে? একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি একটা। দেখবে যখন বজ্রপাত ঘটে সেই মুহূর্তে কিন্তু আমরা আগে আলোটা দেখতে পাই, পরে কিন্তু সাউন্ডটা শুনতে পাই। এর অর্থাৎ একটা কথাই বলতে পারি আমরা যে নিশ্চয়ই আলোর গতিবেগটা বেশি, সেই আলোর গতিবেগটা বেশি হওয়ার জন্য আগে পৌঁছাতে পারলো, তাই ওকে আমরা আগে দেখতে পাচ্ছি। আর শব্দের গতিবেগ গিয়ে ওর সাপেক্ষা কম হয়ে যায়। তো বেগটা কত হয় মনে রাখবে, আলোর বেগ হয়ে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেখানে শব্দের বেগ হয়ে যায় মাত্র 340 মিটার পার সেকেন্ড। এই মানটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিরকম দেখতে হচ্ছে ভিডিওটা মন দিয়ে দেখো। এটি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেখানে দেখো তড়িৎ পাটটা আর চুম্বক পাটটা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করেছে। এটা অবশ্যই মনে রাখবে, জাস্ট জানার জন্য। ওকে? তো মেনলি এই আলোর মধ্যে বিভিন্ন প্রকার ঘটনা ঘটে থাকে, যেমন প্রতিফলন হয়, আলোর মধ্যে প্রতিসরণ হয়, বিক্ষেপণ হয়, বিচ্ছুরণ হয়, সমাবর্তন হয়, অপবর্তন হয়।
কিন্তু এত কিছুর মধ্যে আজ ফার্স্ট যে পার্টটা করব সেটা হলো আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট। দেখা যাক যে আলোর প্রতিফলন ব্যাপারটা কি জিনিস। তো ফার্স্ট কোনটা শিখবো আজকে আমরা? আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট। ব্যাপারটা কি জিনিস, তাই তো? তো ভিডিওটা মন দিয়ে খেয়াল করো। আমি বললাম কি, এখানে হয়েছে কি, একটা দর্পণ বা আয়না নেওয়া হয়েছে, সেখানে করা হয়েছে কি, একটা আলোকে ফেলা হয়েছে। ফেলে দেখলাম কি, ওই আয়না দ্বারা আলোটা বাধা পেয়ে পুনরায় একই দিকে ফিরে চলে গেছে। এই ব্যাপারটাকে, এই ঘটনাকেই বলা হচ্ছে আলোর প্রতিফলন। তো ফলন মানে কি? মানে হচ্ছে ফিরে আসা। ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে হলো, ধরে নাও এই একটা তল রয়েছে, সে আয়না হতে পারে, আয়না রয়েছে, সে আয়নার মধ্যে করলাম কি, একটা আলোকে ফেললাম, এই একটা আলো এসে পড়লো। আর সবসময় যখন আলোর কোনো ডায়াগ্রাম ড্র করতে যাবে, আলো যেই দিক থেকে আসবে সে ডাইরেকশনটা যেমন দেওয়া হয়, এই দিকে আসবে, এবার কি হবে, এই তল দ্বারা বাধা পেয়ে এবার কি হবে, পুনরায় সে একই মাধ্যমের মধ্যে ব্যাক করে বা ফিরে চলে যাবে। ওকে, এই যে আলোর যে ঘটনা, সেই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। ক্লিয়ার? এবার যখন আলোর প্রতিফলন ঘটবে, ওটা কি বললাম, যে এক মাধ্যম থেকে আসবে, এক মাধ্যমে কিন্তু ফিরে চলে যাবে। তো বাস্তব জীবনে কোথায় ঘটছে খেয়াল করবে, যখন আয়নার সামনে গিয়ে আমরা দাঁড়াই, তখন কি নিজেদেরকে দেখতে পাই আমরা। কেন দেখতে পাচ্ছি জানো? কারণ আমাদের লাইট অন করলাম, লাইট থেকে আলো নির্গত হয়ে দেহের মধ্যে এসে পড়লো, এবং সেখান থেকে আলোটা নির্গত হয়ে আয়না দ্বারা পুনরায় ব্যাক করে চোখের মধ্যে পৌঁছাতে পারছে। একটা আমি কি বললাম, যখনই কোনো আলো চোখের মধ্যে চলে আসে তখনই সেই বস্তুটি দৃশ্যমান হয়ে যায়, আর সেই কারণেই আমরা নিজেদেরকে দেখতে পাই। এটা বলতে পারি আমরা, এটা একটা প্রতিফলনের এক্সাম্পল বলতে পারি। ওকে, এই প্রতিফলন সংক্রান্ত এবার দুটো সূত্র আছে, দুটো সূত্র একদম বেসিক সূত্র, ব্যাপারটা মন দিয়ে বোঝো। 1 নম্বর, ওকে, আগে তোমাকে ফার্স্ট কয়েকটা ওয়ার্ড জানতে হবে, কিরকম ওয়ার্ড, যে ফিগারটার মধ্যে কোনটাকে কি বলা হচ্ছে। ওকে, দেখো যেই রশ্মিটা আসছে তাকে বলা হয় আপতিত রশ্মি, মানে যেটা আসছে মানে কি, ইনকামিং করছে, মানে আপতিত রশ্মি, এর নাম হলো আপতিত রশ্মি। আর যে বিন্দুতে এসে পড়লো, সেই বিন্দুর নাম হয়ে যাচ্ছে আপাতন বিন্দু। তার নাম কি বললাম? তার নাম হয়ে যাচ্ছে আপাতন বিন্দু। আর যেটা ব্যাক করে চলে গেল তার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, তার নাম হলো প্রতিফলিত রশ্মি। আর যেই পয়েন্টে এসে পড়েছে সেই পয়েন্টে বললাম কি, লম্বা লাইন টানলাম, যে লম্বা লাইন টানলাম তার নাম হচ্ছে অভিলম্ব। লম্ব মানে হচ্ছে অভিলম্ব, বা নর্মাল তোমরা বলতে পারো। এবারে দেখো, অভিলম্বের সাথে আপতিত রশ্মি একটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণটাকে বলা হয় আপাতন কোণ, যাকে আই দিয়ে লেখা হয়। যে নামটা কি বললাম, নামটা বললাম আপাতন কোণ, এটা হচ্ছে আপাতন কোণ। সেকেন্ড কি দেখতে পাচ্ছি, অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি এটা কোণ উৎপন্ন করেছে, তাকে আর দিয়ে লেখা হয়। আর মানে কি বলতে পারি আমরা, প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। এরকম আই আর দিয়ে কেন লেখা হয় জানো? বিকজ আই মানে হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আপাতন কোণ, আর মানে হচ্ছে রিফ্লেকটিভ অ্যাঙ্গেল অর্থাৎ প্রতিফলন কোণ, আর এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, এই কয়েকটা টার্ম জাস্ট মনে রাখবে। ওকে, তো এখন ব্যাপারটা হলো কি, তো এখান থেকে আমাকে ফার্স্ট লটা জানতে হবে, প্রথম সূত্রটা জানতে হবে। তো প্রতিফলনের ফার্স্ট সূত্র বলছে, খেয়াল করো, এই বোর্ডটা কি, একটা তল, একটাই তল বা সারফেস বলতে পারি আমরা। দেখো প্রত্যেকটা ফিগার কিন্তু একটা তলের মধ্যে অবস্থান করছে, খেয়াল করে দেখো। এই প্রতিফলনের সূত্রানুযায়ী বলতে পারি আমরা যে আপতিত রশ্মি, দেখো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপাতন বিন্দুতে অভিলম্বটি
একই তলের মধ্যে বা একই তলের মধ্যে অবস্থান করছে। ওকে, কি বললাম তাহলে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করছে। এটা হচ্ছে প্রথম সূত্র। 2 নম্বর সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা এখানে আসার আগে একটু মন দিয়ে খেয়াল করো, ভিডিওটার মধ্যে দেখো। দেখো আমরা যেই কোণ করে আলোটাকে পাঠিয়েছি তো ঠিক সেই কোণ করে আলোটা প্রতিফলিত হয়েছে। তো এখন কোন কোণটা দেখব? খেয়াল করো, অভিলম্বের সাপেক্ষা কোণটা আমরা দেখব, কিন্তু বিভেদ তলের সাপেক্ষে কিন্তু না। অর্থাৎ অভিলম্বের সাথে আপতন কোণটা যা উৎপন্ন হয়েছে, প্রতিফলন কোণটা তাই উৎপন্ন হয়েছে। তো দেখো বোর্ডে এবারে, অর্থাৎ আপতন কোণের মানটা যদি 30 হয়ে যায়, যদি 30 ডিগ্রি হয়ে যায়, প্রতিফলন কোণের মানটা কত হবে? 30 ডিগ্রি হবে। যদি এই কোণটা 45 হয়, এই কোণটা কত হয়ে যাবে? 45ই হয়ে যাবে। এই ওয়ার্ডটা মনে রাখবে, এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। কি বলবো ফর্মুলাটা? যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সর্বদা সমান হয়। ব্যাপারটা বোঝা গেল? এই প্রতিফলন মেনলি কোথায় ঘটে? প্রতিফলন মেনলি দর্পণ বা আয়নার মধ্যে ঘটে। কার মধ্যে বললাম? দর্পণ বা আয়নার মধ্যে ঘটে থাকে। ঠিক আছে, কোথায় ঘটে বললাম? দর্পণ বা আয়নার মধ্যে ঘটে থাকে, যাকে ইংলিশে কি বলা হয়? মিরর বলা হয়, মিরর। ওকে, এর মধ্যে ঘটে থাকে। এর আয়নাকে মোট বেসিক্যালি 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে ভাগে। 1 নম্বর হলো সমতল দর্পণ, 2 নম্বর হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, আর 3 নম্বর হলো যে উত্তল দর্পণ, উত্তল দর্পণ। বাড়ির মধ্যে আমরা সাধারণত যেই দর্পণটা নিয়ে মেয়েরা মেকআপ করো বা ছেলেরা চুল ফুল কাটে বা চুল ফুল আঁচড়ায়, ঠিক আছে, তো সেই দর্পণটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। ঠিক আছে, তো সমতল দর্পণের মধ্যে ছবিটার মধ্যে খেয়াল করো, দেখো মোমবাতিটা দর্পণ থেকে যে দূরত্বে আছে, ওর যে প্রতিবিম্বটা মানে ওর যে ইমেজটা গঠিত হয়েছে, দেখো ঠিক দর্পণের পেছনে একই দূরত্বে। মানে খেয়াল করে দেখবে, দর্পণের সামনে যখন আমরা দাঁড়াই, আমাদের প্রতিবিম্ব দর্পণের পেছনে গঠিত হয়। তো দর্পণ থেকে আমি যে দূরত্বে দাঁড়িয়ে থাকবো, আমার প্রতিবিম্বটা ঠিক সেই দূরত্বেই কিন্তু গঠিত হবে দর্পণের পেছনে। এটা সমতল দর্পণের একটা বেসিক ফাংশন তোমরা বলতে পারো। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। কিন্তু বেসিক কনসেপ্টটা হলো যে আমাকে মেনলি পড়তে হবে অবতল দর্পণ আর উত্তল দর্পণ নিয়ে। তো কীরকম দেখতে হয়? আমরা যে চামচ দিয়ে যে খাওয়া দাওয়া করি না, ও লিকুইড জিনিস কারে, তো খেয়াল করে দেখবে চামচে একটা অংশ গর্ত মতো অংশ থাকে, ও ঠিক ব্যাক সাইডটা উঁচু মতো অংশ থাকে। তো যেখান দিয়ে খাই সেই গর্ত মতো অংশটাই হচ্ছে অবতল অংশ, ঠিক এরকম টাইপের। ওকে, আর ব্যাক সাইডে কিরকম হয়ে যায়, মানে এইরকম উঁচু মতো অংশটা, সেই পার্টটা কি হয়ে যায়? উত্তল অংশ হয়ে যায়। এই পার্টটা হচ্ছে উত্তল, আর এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের অবতল অংশ। এবার কি জানতে আমাদেরকে হবে যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ ওরা কিভাবে কাজ করে মেনলি। তো ফার্স্ট এক কাজ করি, এই কাজটা জানার আগে আগে ভিডিওটা মধ্যে দেখো তোমরা। দেখো খেয়াল করো যে অবতল দর্পণের মধ্যে আলোগুলো আসলো, দর্পণ দ্বারা বাধা পেল, প্রতিফলিত হয়ে দেখো একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে মিলিত হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো উত্তল দর্পণের মধ্যে কি করছে? আলোগুলো আসলো, দর্পণ দ্বারা উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তো এখান থেকে আমরা দুটো কনক্লুশন পেয়েছি। উত্তল দর্পণ কি করে? আলোক রশ্মিগুলোকে ছড়িয়ে দেয়। অবতল কি করে? আলোক রশ্মিগুলোকে এক জায়গায় মিলিত করে। এটা বলতে পারি। এই কাজের উপর ডিপেন্ড করে এইগুলোকে আমরা ব্যবহারিক প্রয়োগ করতে পারি বা ব্যবহারিক জীবনে অনেক কাজে লাগাতে পারি। কিরকম কাজ? তো ধরে নাও দন্ত চিকিৎসা, দাঁতের কাজ। ধরো দাঁতে কোনো ইনফেকশন হয়েছে, আমি এখন দেখাতে গেছি, দেখবে ডাক্তার কি বলবে? বাবু হাঁ করো, হাঁ করলাম। যদি তখন মুখের মধ্যে একটা কি আয়না করে দেয়, আয়নাতে দেখে তো কোথায় কি ডিফেক্ট হয়েছে। তো সেই যে দর্পণটা ইউজ করে ডাক্তারবাবুরা, ওটা কীরকম দর্পণ, উত্তল না অবতল? তোমরা ভাবলে কি যে উত্তল। উত্তল কি করে? আলোগুলোকে ছড়িয়ে দেয়।
এর ফলে কি হবে, পার্টিকুলার কোন দাঁতের মধ্যে ইনফেকশনটা রয়েছে ওটা আমরা বুঝতে পারবো না। তাই কী করা হয়, একটা পার্টিকুলার দাঁতটাকে আমাকে হাইলাইট করতে হবে যে কোথায় সমস্যাটা রয়েছে, সেই কারণে কী করা হয়, দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। আজ ব্যবহারটা কি বললাম, দন্ত চিকিৎসা। ওকে, চিকিৎসা। সেকেন্ড কি জানতে আমাকে হবে, দেখো আবার দেখো সেকেন্ডটা, দাড়ি কাটার সময়। তো ছেলেরা যখন দাড়ি কাটায়, আমরা বেসিক্যালি বাড়ির মধ্যে কি করি, সিম্পল আয়না দিয়ে কাজটা মিটে দিই। কিন্তু বড় বড় যেখানে বিউটি পার্লার রয়েছে সেখানে কিন্তু একটা প্রপার অবতল দর্পণকে ব্যবহার করা হয়। তাই কেন বলো তো, যাতে করে প্রত্যেকটা পয়েন্ট আমরা বুঝতে পারি আমরা যে কোথায় কাটবো কোথায় কাটবো না, ঠিক আছে। অর্থাৎ দাড়ি কাটার সময় কিন্তু কি করা হয়, অবতল দর্পণকে ব্যবহার করা হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে গাড়ির হেডলাইট কোনটাকে বলা হয়, সামনের যে লাইটটা থাকে হেডলাইট, তো ওখানে কোন দর্পণ ব্যবহার করতে পারি, উত্তল দর্পণ না অবতল দর্পণ? বেসিক সওয়াল একটা, হ্যাঁ। আর সবসময় খেয়াল করবে ওই সামনে থাকে না অংশটা, ওটা কিন্তু কোনো দর্পণই না, ওটা জাস্ট একটা কাঁচের একটা, কাঁচ কি বলবো না, ফাইবারের একটা প্রোটেকশন, ওটা জাস্ট একটা প্রোটেকশন। ও কী করে থাকে বলো তো, ওই ভেতরে থাকা লাইটটাকে বাঁচাতে সাহায্য করে, ঠিক আছে। কিন্তু দর্পণটা মেনলি কোথাও অবস্থান করে, যেখানে লাইটটা লাগানো থাকে ওটা ব্যাক সাইডে অবস্থান করে। ওটা কেমন দেখতে বলে মনে হচ্ছে, অবতল, তো অবশ্যই ওখানে অবতল দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে। এবার ধরলাম যদি কেউ বাই চান্স ভুল করে ওখানে উত্তল দর্পণ ব্যবহার করে দেয়, তখন তাহলে কী হবে, ধরলাম আমি এখন কেউ একটা বাইক কিনেছে, তো বাইক কিনে ওখানে উত্তল দর্পণকে লাগিয়ে এখন রাস্তায় বেরিয়েছে, সেই মুহূর্তে কী হবে, উত্তল কী করতে পারে, আলোটাকে ছড়িয়ে দিতে পারে। যখন সে স্কুটি নিয়ে যাবে চারিদিকে লাইটটা ছড়িয়ে পড়বে, এর ফলে কি সামনে থেকে যত লোক আসবে তাদের ড্রাইভিং করতে সমস্যা হবে। তখন ট্রাফিক পুলিশ বলবে, আরে শ্বশুরা তুই ধারা যা। তখন করবে কি, ওকে ধরে ফাইন করে দেবে, ওর জন্য ট্রাফিকটা সমস্যা হতে পারে, ঠিক আছে। তো কী করা হয়, গাড়ি হেডলাইটের মধ্যে অলওয়েজ অবতল দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে উত্তল কি বললাম, গাড়ি হেডলাইট। দেন কি আমাকে জানতে হবে, তাহলে উত্তল দর্পণকে আমরা কোথায় ব্যবহার করতে পারি আমরা। এটা মনে রাখবে, দেখবে গাড়ির দুই সাইডে দুটো মিরর থাকে, ওর নাম হচ্ছে কি জানো, ওর নাম হচ্ছে রিয়ার ভিউ মিরর। কি বললাম, রিয়ার ভিউ মিরর। ওর মধ্যেই কিন্তু একমাত্র উত্তল দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে। যদি বলো কেন সে, খেয়াল করে মন দিয়ে, ধরলাম আমি এখন রিয়ার ভিউ মিররের মধ্যে করলাম কি, অবতল দর্পণকে ব্যবহার করলাম। অবতল কি করে, যতগুলো আলো আসবে সবগুলোকে এক জায়গায় মিলিত করে দিবে। ওর মেন কাজ কি দর্পণটার, যে পেছনে থাকা প্রত্যেকটা গাড়িকে আমাকে দেখতে হবে। সে এখন হয়েছে কি, ধরো তিনটে গাড়ি আসছে, তিনটে আলোক রশ্মি নির্গত হয়ে দর্পণের মধ্যে যখন এসে পড়লো, ওটা একটা পরিণত করে দিল। যখন একটা পরিণত করে দিচ্ছে, তো আলটিমেটলি বুঝতেই পারছি না যে কটা পেছনে গাড়ি আছে, যে এরকম করে বাঁকাবো ব্যাস আমার ঠুকে দিয়ে চলে যাবে। কী করতে হবে, প্রত্যেকটা গাড়িকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই কারণে কী করা হয়, তার মধ্যে উত্তল দর্পণকে ব্যবহার করা হয়, ঠিক আছে, রিয়ার ভিউ মিররের মধ্যে। বেশি কাজটা আশা করি মনে থাকে প্রত্যেকের। ওকে ফাইন। তো এবার কি শিখবো আমরা, তো কোন দর্পণ কোন কাজে ব্যবহার করা হয় শিখেছি আমরা। এবার আমাকে বেসিক করে ডায়াগ্রাম শিখতে হবে, আর কয়েকটা ওয়ার্ড শিখতে হবে, কয়েকটা টার্ম শিখতে হবে, লাইটের সম্পর্কে টার্ম শিখতে হবে। সেই টার্মগুলো হলো যে, দেখো উত্তল নিয়ে আমাদের বেশি আঁকাআঁকি কিছু নেই, কিন্তু অবতল নিয়ে কয়েকটা পার্ট তোমাদেরকে মনে রাখতে হবে একটা প্রমাণ করানোর জন্য। এই একটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে, এটা ব্যাক সাইডে কোটিং করা আছে যাতে করে লাইটটা বেরোতে না পারে। এবার কি করা হচ্ছে, একটা লম্বা লাইন টানলাম। ওকে, তো যেই লম্বা লাইনটা টানলাম তার নাম হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এর নাম কি বললাম, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এবারে দেখো এই অক্ষটা দর্পণকে একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করেছে, এবার সেই পয়েন্টটাকে বলা হয় কি জানো,
সেই পয়েন্টটাকে বলা হয় মেরু বা পোল। মেরু বা কি বললাম, একে অলওয়েজ পি দিয়ে লেখা হয়ে থাকে। পয়েন্টটা কত বললাম, পি। পি পর হচ্ছে পোল বা মেরু। এবার খেয়াল করো মন দিয়ে, এই প্রধানাঙ্ক কেন লাগে, কেন যখন কোনো বস্তুকে রাখবো আমরা কোথায় রাখবো, একটা পার্টিকুলার জায়গার মধ্যে রাখতে আমাকে হবে, সেই জায়গাটা আইডেন্টিফাই করার জন্য প্রধানাঙ্ককে নেওয়া হয়। ঠিক আছে, সেকেন্ড কি জানতে আমাকে হবে, এই যে দর্পণটা এঁকেছি মন দিয়ে খেয়াল করো, দেখো এটা কোনো একটা গোলকের একটা অংশ, বা যখন কোনো বৃত্ত আঁকি কোনো একটা বৃত্তের একটা অংশ বলতে পারি। এবার যখন বৃত্ত আঁকতে হয় তো নিশ্চয়ই কোনো একটা ব্যাসার্ধ লাগে বৃত্ত অঙ্কন করার জন্য, তো নিশ্চয়ই এরও একটা ব্যাসার্ধ লাগবে। আর ফার্স্ট কেন্দ্র লাগে, ধরলাম কেন্দ্র এখানে বসিয়ে অঙ্কন করেছি আমরা, আর সেই কেন্দ্রটা এখানে অবস্থান করেছে, আর সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো এর নাম কি বললাম, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, তাই তো? এ কি দিয়ে লেখা হয়, একে বলে সি দিয়ে লেখা হয়, সেন্টার অফ কার্ভেচার। ওকে, এবারে দেখো ফার্স্ট ওয়ার্ডটা বুঝতে পারলে, যে অংশটা হচ্ছে গোলকের বা বৃত্তের অংশ তার নাম হচ্ছে কি বলতে পারি, বক্রতা কেন্দ্র বলতে পারি। আর যে পয়েন্টটিকে টাচ করলো নামটা কি বলতে পারি, মেরু বা পোল বলতে পারি আমরা। আর কি জানতে আমাকে হবে, যে ধরো এই একটা আলোকে আমি পাঠিয়েছি, কি পাঠিয়েছি, একটা আলো পাঠিয়েছি, যে আলোটা কি বলতে পারি আমরা, প্রধান অক্ষের সাপেক্ষে সমান্তরাল ভাবে গেছে। আর সমান্তরাল ভাবে যখন যাবে, দেখে কি মনে হচ্ছে এই অংশটা বাঁকা আছে, তখন কি হবে, আলোটাকে এদিকে বাঁকিয়ে দিবে। এইদিকে এখন আলোটা বেঁকে চলে আসলো, এইদিকে এখন বেঁকে চলে আসলো। তো বেঁকে আসার সময় দেখো আলোটা প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শ করেছে। তো যে পয়েন্টে স্পর্শ করে এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস বিন্দু। তাহলে এখানে এফটা কি পেয়েছি আমরা, এফটা পেয়েছি আমরা ফোকাস বিন্দু পেয়েছি, ফোকাস বিন্দু। তাহলে এই তিনটে টার্ম মনে রাখবে। কি কি বললাম ফার্স্ট আমি, প্রধান অক্ষ কোনটাকে বলা হচ্ছে, মেরু কোনটাকে বলা হচ্ছে, ফোকাস কোনটাকে বলা হচ্ছে, আর কেন্দ্র কোনটাকে বলা হচ্ছে। আর সবসময় এটা মনে রাখবে যে মেরু থেকে হয় ফোকাসের দূরত্ব বা মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব মাপা হয়ে থাকে। ওকে, অর্থাৎ আমি বললাম কি, মেরু থেকে পি থেকে সি পর্যন্ত মাপলাম, তো এটা কি বলতে পারি, বৃত্তে একটা ব্যাসার্ধ বলতে পারি। তো যেই বৃত্তের ব্যাসার্ধ, দর্পণের মধ্যে ওটা কি হয়ে যাবে, আবার দর্পণের একটা কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি। সেই কোনো মনে রাখবে, পিসি হলো বক্রতা ব্যাসার্ধ, পিসি হলো বক্রতা ব্যাসার্ধ। আবার খেয়াল করো, পি থেকে এফ পর্যন্ত মাপতে পারি আমরা, তাহলে এই মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ওকে, তাহলে কি বলতে পারি, যে পিএফটা কি হয়ে গেল আমাদের, যে ফোকাস, পিএফটা কি হয়ে গেল, ফোকাস দূরত্ব। ব্যাপারটা বোঝা গেল। এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, যে পরীক্ষায় হামেশাই কোশ্চেনটা আসে যে সমতল দর্পণে ফোকাস দূরত্ব কোথায় অবস্থান করছে। তা খেয়াল করো যে এক্ষেত্রে আলোকরশ্মিগুলো দর্পণ দ্বারা প্রতিফলনের পর কখনোই কিন্তু আর মিলিত হচ্ছে না, অসীম দূরত্বে চলে যাচ্ছে। তাই কি বলা হয়, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম হয়। নেক্সট আমরা করবো কি, এই দর্পণ নিয়ে একটা প্রমাণ আছে। প্রমাণটার আগে ফার্স্ট কয়েকটা ওয়ার্ড মনে রাখবে, কি যে বক্রতা ব্যাসার্ধকে কি দিয়ে লিখতে পারি আমরা, রেডিয়াস মানে আর দিয়ে লিখতে পারি আমরা। আর ফোকাস দূরত্ব কি দিয়ে লেখা হয়, স্মল এফ দিয়ে লেখা হয়। তা স্মল এফ মানে কি বলতে পারি, ফোকাস দূরত্ব। আর ব্যাসার্ধ মানে কি বলতে পারি, ছোট হাতে আর বলতে পারি। এখন করবো কি আমরা, অবতল দর্পণের মধ্যে এই ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে, প্রমাণটা খুব মন দিয়ে বুঝবেন। ঠিক আছে, তো কি বললাম, যে ফোকাস দৈর্ঘ্য মানে হচ্ছে এফ ও বক্রতা ব্যাসার্ধ আর, এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এদের মধ্যে কি সম্পর্ক সেটা আমার বার করতে এখন হবে। তো শুরু করা যাক। তো ফার্স্ট দর্পণটা এঁকে ফেলি। এটা কি মেরু পয়েন্ট, এটা সেন্টারটা, এটা কি পয়েন্ট, ফোকাস পয়েন্টটা ছিল। এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কি বললাম,
যখনই সমান্তর রশ্মিটা যাবে ওটা করতে নির্গত হবে, ফোকাস দিয়ে এখন নির্গত হয়ে গেল। এটা বলতে পারি আমরা, এই আঁকাটা শিখেছি আমরা। তো ফার্স্ট একটা ম্যাথসের কনসেপ্ট মনে রাখবে, সেটা হলো যে একান্তর কোণ। একান্তর কোণ ব্যাপারটা কি জিনিস বলো তো? এই দেখো, দুটো সমান্তরাল লাইন, তো সমান্তরাল লাইনে কে যদি অন্য কোনো লাইনকে স্পর্শ করে, তখন লাইনের বিপরীত দিকে উপস্থিত কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। আর যে এই কোণটা 30 হয়ে যায়, এই কোণটা কত হবে? 30 হয়ে যাবে। ওকে, এই কনসেপ্টটা মনে রাখবে যে একান্তর কোণ পার্টটাকে বলা হচ্ছে। আর একান্তর কোণ সবসময় কিন্তু সমান্তরাল সরলরেখার মধ্যেই কিন্তু উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে? তো কি প্রমাণটা করতে হবে? এ কে বা আর এর মধ্যে সম্পর্ক করতে হবে। ফার্স্ট করলাম কি, আমি একটা অভিলম্ব টানলাম সি থেকে এই পর্যন্ত, এটা কি বলতে পারি? অভিলম্ব। ওকে, আর যেই রশ্মি আসছে ওর নাম দিলাম এবি, হচ্ছে আমার বললো যে আপতিত রশ্মি। আর বিসি হয়ে গেছে, বিডি হলো প্রতিফলিত রশ্মি। তো মন দিয়ে খেয়াল করো, আমরা কি জানি যে অভিলম্ব, এটা কি অভিলম্ব, সিবিটা কি অভিলম্ব, তাই তো? আগে লিখে ফেলো, এখানে কি বললাম? এবি হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর বিডি কি বলতে পারি আমরা? প্রতিফলিত রশ্মি, তাই তো? বিডি হলো প্রতিফলিত রশ্মি। আর কি বলতে পারি এখানে? পিএফটা কি? পিএফটা কি বললাম? মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, মানে কি ফোকাস দূরত্ব। পিএফটা কি হলো? ফোকাস দূরত্ব। কি দিয়ে লেখা হয়? এফ দিয়ে লেখা হয়ে থাকে। আর পিসি কি? পিসি হচ্ছে দেখো বক্রতা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে তো ব্যাসার্ধ বলা হয় না? তাই পিসি কি বলতে পারি আমরা? বক্রতা ব্যাসার্ধ। যাকে কি দিয়ে লেখা হয়ে থাকে? ব্যাসার্ধকে আর দিয়ে লেখা হয়ে থাকে। তো ব্যাপারটার মধ্যে খেয়াল করো, এবি হচ্ছে আপতিত রশ্মি, আর এটা কি নাম দিলাম? এটা হচ্ছে এটা প্রধান অক্ষটা, এর নাম দিলাম আমি, এটা পি, এটা P1 করলাম। কেমন? P1 করলাম। তো এখানে ফার্স্ট বলতে পারি আমরা যে সিবি হচ্ছে অভিলম্ব, আর অভিলম্বের সাথে এ বি সি, মানে এই কোণটা কি কোণ উৎপন্ন করেছে? আপাতন কোণ উৎপন্ন করেছে। আবার দেখো বিডি হলো প্রতিফলিত রশ্মি, তাহলে কি বলতে পারি? সি বিডি, এই কোণটা কি বলতে পারি আমরা? প্রতিফলন কোণ বলতে পারি, তাই না? এখানে এটা বলতে পারি আমরা যে অ্যাঙ্গেল অফ এবিসি কি কোণ? এটা আপাতন কোণ, আপাতন কোণ। আর কি বলতে পারি আমরা? অ্যাঙ্গেল অফ সি বিডি, এটা কি কোণ? প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। এই কোণটা আই, এই কোণটা কত হয়ে যায়? আর হয়ে যায়। আর আমরা কি জানি? প্রতিফলনের সূত্রানুযায়ী এই কোণটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এই কোণটা সমান। আবার মধ্যে খেয়াল করো, এই বাহুটা যা, এই বাহুটা কি পরস্পর সমান্তরাল। তো যদি সমান্তরাল হয়ে থাকে, তাহলে এই কোণটা কি কোণ? পরস্পর একান্তর কোণ হয়ে যাচ্ছে না? একান্তর কোণ। তো এটা বলতে পারি এই কোণটা আই হলে এই কোণটা কত? আই। বা প্রতিফলনের সূত্রানুযায়ী আপাতন কোণ প্রতিফলন কোণের মানটা সমান। আবার কি এই বাহুটা সমান্তরাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা কি পরস্পর সমান হয়ে যাবে, বলতে পারি আমরা। দেখো ব্যাপারটা এবারে, তা আমরা জানি প্রতিফলনের সূত্রানুযায়ী কি বলতে পারি যে অ্যাঙ্গেল অফ এবিসি ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল অফ সিবিডি। দুটো কোণ কি হয়ে যায়? সমান হয়ে যায়। এটা এক নম্বর বলতে পারি আমরা। আবার কি বলতে পারি? এখানে এবি সমান্তরাল কি আছে? P1 P আছে। এই সমান্তরাল হয়ে যেতে কি বলতে পারি আমরা? যে অ্যাঙ্গেল অফ এবিসি, এর কি বিসিএফ কি পরস্পর সমান হয়ে যাবে। দু নম্বর, তাহলে এবিসি মানটা এখন তুলনা করে ফেলো। তাহলে 1 ও 2 নম্বর থেকে লিখতে পারি 1 ও 2 থেকে পাই। কি পাচ্ছি আমরা? যে এবিসি পার্টটা সমান, সুতরাং কি বলতে পারি? অ্যাঙ্গেল অফ সিবিডি ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল অফ বিসিএফ হয়ে গেল। তাহলে সিবিডি ইকুয়াল টু কত? বিসিএফ পাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি সমান হয়ে গেল, তাই তো? তো এখন মধ্যে খেয়াল করো,
BCF হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে দুটো কোণ সমান, আর দুটো কোণ সমান হয়ে যায় মানে কি এটা অবশ্যই একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, তাই তো? সুতরাং কি বলতে পারি আমরা, ত্রিভুজ BCF একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর দুটো কোণ সমান, দুটো বাহু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার যদি সমদ্বিবাহু হয়ে যায় তা সেই মুহূর্তে কোন সাইডটা সমান হয়ে যাবে? সমদ্বিবাহু মানে কি দুটো অ্যাঙ্গেল সমান, দুটো বাহু সমান। তো এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেছে, কোন কোন বাহুটা সমান হয়ে যাবে? সবসময় সমান কোণে বিপরীত বাহুগুলো সমান হয়। কি বললাম? সমান কোণে বিপরীত বাহুগুলো সমান হয় মানে কি এই কোণে বিপরীত বাহু কোনটা, এটা বলতে পারি এই কোণে বিপরীত কোণটা, এটা বলতে পারি। তাই কি হয়ে যাবে সেই মুহূর্তে, CF ইকুয়াল টু কত হয়ে যাবে, BF হয়ে যাবে। কি বলতে পারি, CF ইকুয়াল টু BF বলতে পারি। সুতরাং কি বলতে পারি, এই ত্রিভুজের মধ্যে CF ইকুয়াল টু কত, BF, তাই তো? এটা ফার্স্ট বলতে পারি আমরা, এটা প্রবলেম। লাস্ট কন্ডিশনটা হলো যে ধরে নাও এখন দর্পণটা ক্রমশ এরকম বেন্ড হচ্ছে। তো যত দর্পণটা বেন্ড হবে সেই মুহূর্তে কি হবে, বি পয়েন্টটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে থাকবে। তো নামতে এমন একটা পর্যায়ে আসবে যেখানে কি হবে, বি পয়েন্টটা পি এর মধ্যে চলে আসবে বা পি এর উপর ওভারল্যাপিং করে যাবে। এই বেন্ড হওয়াটাকে বলা হয় এর ভাষাতে উন্মেষ। মানে কতটা অ্যাঙ্গেল করে বসে আছে। অর্থাৎ যদি এখন দর্পণে উন্মেষটা ক্রমশ কমতে থাকে তখন কি হবে, বি ইকুয়াল টু কত হয়ে যাবে, পি হয়ে যাবে, আর বি আর পি কি ওভারল্যাপিং করে যাবে। তো অর্থাৎ এটা বলতে পারি আমরা, যখন দর্পণের উন্মেষ কম তখন কি বলতে পারি, তখন বি পয়েন্টটা টি পয়েন্টে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ওভারল্যাপিং করে যাবে। এবার করবো কি, এই ইকুয়েশনের মধ্যে বি এর জায়গাতে পিটা পুট করতে পারি, তাহলে বাকি পয়েন্ট এখানে দেখে নাও। তো সেই মুহূর্তে CF ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, বি এর জায়গাতে পি পুট করতে পারি, তো BF হয়ে গেল, কোনো সমস্যা। BF সমান কত পেয়েছি আমরা, CF ইকুয়াল টু BF পেয়ে গেছি। থাক, এত অবধি থাক, এটা পেয়ে গেছি অলরেডি আমরা। এর মধ্যে খেয়াল করো PC, তো এখান থেকে PC ইকুয়াল টু, অতএব PC ইকুয়াল টু কত বলতে পারি, PF প্লাস CF। PC মানে পুরোটা, তো পুরোটা মানে কি বলতে পারি, এইটুকুটা প্লাস কত, এইটুকুটা, মানে PF প্লাস কত, CF বলতে পারি। তো PF টা যেমন তেমনই রাখবো। আর CF টা কত পেয়েছি আমরা, CF টাও PF পেয়ে গেছি, PF টা বসিয়ে দাও। তো PF প্লাস করলে কত পাচ্ছি, 2PF পেয়ে যাচ্ছি। বাদে কত আছে, PC রয়েছে। তো PC মানে কি, PC মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, মানে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 2। PF মানে কত পাচ্ছি, F পাচ্ছি, আর ইকুয়াল টু 2F। এটাই হলো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে